আমাদের পালমোলজিস্ট ডক্টর অভ্রদীপ দাস। তিনি আপনাদের সামনে বলবেন এই অ্যালার্জি ক্লিনিকের মূল উদ্দেশ্য, এখানে কী কী পরিষেবা এবং এখানে ডায়াগনোসিস কীভাবে হবে। আমার নাম ডক্টর অভ্রদীপ দাস, আমি কনসালটেন্ট পালমোলজিস্ট। অ্যালার্জি শুরুতেই বলা ভালো, এটা আমাদের শরীরে একটি অতিরিক্ত প্রতিক্রিয়া সাধারণ কিছু সাবস্টেন্সের এগেনস্টে, যেমন ধুলো, পরাগরেণু, খাদ্য, অনেক রকম জিনিস হতে পারে। এবং এর সিমটোমোলজির কথা বলতে গেলে যেখানে ইনভলভমেন্ট হচ্ছে তারপর সিমটোমোলজি গোটা জিনিসটা আসে। যেমন কাউরি কাউরি ত্বকে র্যাশ, ইচিং, নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, চোখ চুলকানো, কান চুলকানো, এটা যেরকম একটা সিমটম থাকে। কাশি, কিছু কিছু ক্ষেত্রে যখন ইনভলভমেন্টটা অনেক বৃদ্ধি পায় তখন সাঁই সাঁই আওয়াজ হয়, শ্বাসকষ্টের মাত্রা দেখা যায়, এবং তখন আমরা সেটাকে অ্যাজমার কম্পোনেন্ট হিসাবে ধরি। এবার আপনার লাস্টে একটা প্রশ্ন ছিল, কি ওষুধ খাবো? ওষুধ খাওয়ার প্রথম কথাটাই হলো, ওষুধ খাওয়ার মাধ্যমে আমরা অ্যালার্জিকে যে ছাড়াবো এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। পদ্ধতিটা হলো আমাদের অ্যালার্জিটা হচ্ছে কেন। আমি যদি কারণ জানতে না পারি, দুদিনে দুটো অ্যান্টি অ্যালার্জি খেলাম, আমাদের তাৎক্ষণিক সিমটোমোলজি একটুখানি বেটার হলো, সেটা কিন্তু ট্রিটমেন্টের পথে সঠিক পথে এগোনো নয়। সেটা সিমটম কারেকশান করার জন্য আমরা প্রাথমিকভাবে ওষুধ খেতেই পারি, কিন্তু কারণ খুঁজতে আমাদেরকে নামতে হবে, এবং সেই কারণ খোঁজার মধ্যে দিয়েই আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং তারপরে নির্ভর করবে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আমরা দিতে পারছি। অ্যালার্জি কি কিওর হওয়া সম্ভব? অ্যালার্জি এমনই একটি বস্তু, এটা শরীরের একটি প্রবণতা, সুতরাং কিওর কথাটা এই রোগের সঙ্গে থাকে না, যেহেতু এটা একটা প্রবণতা। কিন্তু এই রোগটাকে অবশ্যই নিয়ম মেনে চললে সামলানো সম্ভব। যাদের অ্যালার্জি রয়েছে তাদের রোগ বৃদ্ধি হওয়া এবং পরবর্তীকালে অ্যাজমার সম্ভাবনাটা থেকেই যায়। প্রায় যে ক্ষেত্রে বলা যে অ্যালার্জি, যাদের অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের প্রায় দেখা গেছে 20 থেকে 40% রুগীদের ভবিষ্যতে কোনো না কোনো সময় অ্যাজমার সম্ভাবনা আসতে পারে। বাচ্চাদের অ্যালার্জিক ভাব থাকার কারণ হলো তাদের কী কারণে ঘটছে সেটা জানা। সুতরাং হিস্ট্রি টেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বাচ্চার অ্যালার্জির সিমটমগুলো কোথায় হচ্ছে, বাড়িতে হচ্ছে না বাইরে হচ্ছে, ঘরের মধ্যে স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটির পর হচ্ছে কিনা, তার সঙ্গে দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে তারা তখন কোথাও বেড়াতে গেল, বাইরে গেল, সেই সময় ভালো ছিল কি ছিল না। এবার এই সিমটমটা কি সারা বছরই একই রকম থাকে, না শীতে বাড়ে, গরমে কমে, বর্ষার শুরুতে কমে। সুতরাং এইগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে হবে কোনো পরাগরেণু, ফুলে যে ফুল ফোটে তার থেকে যে রেণু যে বাতাসে ছড়ায় তার কোনো রকম পোলেন্সের এক্সপোজারের জন্য হচ্ছে কিনা, ঘরের ডাস্ট মাইট থেকে হচ্ছে কিনা, সেগুলো থেকে খুঁজে বার করা, এবং সেই কারণ খুঁজে বার করার পরেই আমরা তাকে বাচ্চাকে পরবর্তীকালে বেটার ট্রেনিং দেওয়া, বাবা মায়ের শিক্ষার মাত্রাটাকে বাড়ানো, যাতে আমরা বাচ্চাকে এই জিনিসগুলো থেকে দূরে সরাতে পারি এবং সেই মতো বুঝে ভালো রাখার চেষ্টা করতে পারি। অ্যালার্জির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে আমার যদি কোনো সাবস্টেন্সের এগেনস্টে সংবেদনশীলতা থাকে, তাহলে যদি সেটা হঠাৎ করে একটা বেশি মাত্রায় আমার শরীরে ঢোকে তাহলে তার প্রতিক্রিয়ার মাত্রা বেশি হবে, যেটাকে আমাদের ইংলিশে আমাদের ডাক্তারি পরিভাষায় অ্যানাফাইলাক্সিস বলি। অ্যানাফাইলাক্সিস এমনই একটা কন্ডিশন যেক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় অ্যালার্জির প্রকোপ বাড়ে, শ্বাসনালী সংকুচিত হয়ে আসে, ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়, এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী, কেননা বিপি পড়ে যায়, অক্সিজেনের ঘাটতি হয়। সেটা যদি সঠিক সময়ে যদি হসপিটালে নিয়ে না আসা হয় এবং তার কিছু স্পেসিফিক মেডিকেশন, অ্যাড্রিনালিন এবং আদার সাপোর্টিভ মেজার, রেসপিরেটরি সাপোর্ট যদি প্রোভাইড না করা যায়, সেটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষেরই যাদের সিমটম রয়েছে তাদের জানা উচিত আমার কিসে কিসে অ্যালার্জি আছে, এবং যাতে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি এক্সপোজার থেকে। কারণ অল্প মাত্রায় এক্সপোজার, বেশি মাত্রায় এক্সপোজার আমরা সবসময় হিসাব করতে পারবো না, কিন্তু যদি আমরা জেনে রাখতে পারি এগুলো থেকে আমার অসুবিধা হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটা থেকে দূরে থাকতে পারবো। এই মারাত্মক জিনিসটাকে হয়তো প্রিভেন্ট করা সম্ভব। অ্যালার্জি ট্রিটমেন্টের পার্ট আমরা অনেক দিন ধরেই করে আসছি, কিন্তু যেটা অ্যালার্জি ক্লিনিক হিসাবে দাঁড় করানো, একটা ওয়েল ফর্ম অর্গানাইজড ওয়েতে একদম শুরু থেকে হিস্ট্রি টেকিং থেকে আরম্ভ করে গোটা জিনিসটা ডকুমেন্ট করে এক জায়গায় রাখা, একটা পেশেন্ট ওরিয়েন্টেড পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্রসেস, সেই প্রসেসটাকে আমরা এক জায়গায় একত্রিত করে অ্যাজমা ক্লিনিক হিসাবে ইনিশিয়েট করছি। ট্রিটমেন্ট তো আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। জাস্ট এটা একটা প্রসেস যেখানে আমরা একটা পার্সোনালাইজড ওয়েতে, পেশেন্ট ভিত্তিক, পার্সন টু পার্সন, একটা প্রপার ওয়েতে দ্য ডায়াগনোসিস ফলোড বাই ট্রিটমেন্ট এবং রেগুলার টেকনিক্যাল ফলো আপ, যাতে উনি এগোচ্ছেন পিছোচ্ছেন, নিয়ম মানতে পারছেন কি পারছে না, বা নিয়ম মানা সত্ত্বেও কোনো রকম অসুবিধায় পড়ছে কিনা, যেটা জানা এবং তার মতো ব্যবস্থা নেওয়া।